দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের উদ্যোগ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সে লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন তিনি। যে বৈঠকে অংশগ্রহণ করেছে ৩০টির মতো রাজনৈতিক দল। বাংলাদেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে। তবে কি এবার ঐক্যতন্ত্রের শক্তিতে নস্যাৎ হবে সকল ষড়যন্ত্র? এই প্রেক্ষাপটে আমাদের আজকের আলোচনা। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ফার্নাস জুই আছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। জানিয়ে রাখতে চাই আজকের আলোচনার শিরোনাম গণতন্ত্র, ষড়যন্ত্র, ঐক্যতন্ত্র। আর এই আলোচনা আমাদের মুখোমুখি হয়েছেন অধ্যাপক ডক্টর হাসানাত আলী, উপাচার্য, নওগাঁ শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়। স্বাগত জানাচ্ছি আপনাকে। যেমনটি বলছিলাম যে এই যেন আজ অন্যরকম এক বাংলাদেশ আমরা দেখলাম। দল মত নির্বিশেষে বাংলাদেশের স্বার্থে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে। আমি প্রশ্ন রাখতে চাই, ঐক্যতন্ত্রের এই শক্তি দিয়ে কি আমরা সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে পারবো? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাচ্ছি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল দেশ টিভির দেশ সাম্প্রতিকের দর্শক যারা এই মুহূর্তে দেখছেন তাদেরকে। দেখেন, ঐক্যের শক্তি তো মহাশক্তি। আমরা বিভাজিত ছিলাম গত 18টি বৎসর। আমরা স্বৈরাচারকে তাড়াতে পারিনি, কিন্তু ছাত্র জনতা, শ্রমিক, সকল শ্রেণী পেশার ঐক্যতানের মধ্য দিয়ে মহা পরাক্রমশালী একটি ফেসিবাদের পরাজয় কিন্তু আমরা দেখেছি। দেখেন, ঐক্যের যে শক্তি, আপনি স্বাধীনতা সংগ্রামের কথা যদি বলেন, গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। গুটি কয়েক মানুষ ছাড়া স্বাধীনতা আমরা পেয়েছি, পাকিস্তান পরাজিত হয়েছিল। আপনি যদি 52 ভাষা আন্দোলনের কথা বলেন, মায়ের ভাষায় কথা বলতে দেবে না বলে পাকিস্তানিরা ষড়যন্ত্র করেছিল। গোটা দেশের ছাত্র সমাজ, যুব সমাজ ঐক্যবদ্ধ হয়েছিল, পরাজিত হয়েছিল। মায়ের ভাষায় কথা বলছি এখনো। এরশাদ বিরোধী আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, যে 90-এর আন্দোলনের কথা বলেন, দেশের অধিকাংশ রাজনৈতিক দল, ছাত্র সংগঠন স্বৈরাচার মুক্ত বাংলাদেশ তৈরি করার জন্য ঐক্যবদ্ধ হয়েছিল। অনেক রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। আমরা ঐক্যবদ্ধ থাকতে পারিনি বলে স্বৈরাচার, স্বৈরতন্ত্র জেকে বসেছিল আমাদের উপরে। আমরা 24-এ আবারও ঐক্যবদ্ধ হতে পেরেছিলাম বলে আমরা আজকে স্বাধীনতার স্বাদ কখনো কখনো উপলব্ধি করি বা আমরা ভোগ করি। কিন্তু আপনি যে ষড়যন্ত্রের কথাটা বলছেন, এটি কিন্তু একেবারেই এই মুহূর্তে একটি ভিন্ন আঙ্গিকে জাতির সামনে উপস্থাপিত হয়েছে। যা ঘটেনি তা প্রচার করা হচ্ছে, যা ঘটছে না সেটাকে ঘটছে বলে প্রচার করা হচ্ছে পার্শ্ববর্তী দেশের মিডিয়া থেকে। ভারতীয় গদি মিডিয়ার এই অপপ্রচারের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এই দেশটাকে অস্থিতিশীল করা। দেখেন, আপনার মনে থাকবার কথা যে একজন মন্ত্রী বলেছিলেন যে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। তো স্বামী স্ত্রীর সম্পর্ক কি এত সহজে ভেঙে যায় বলে আপনি মনে করেন? যদি সত্যি সত্যি সেই বন্ধনটা, এবং পতিত স্বৈরাচারের প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমরা এত কিছু দিয়েছি যে তারা আমাদেরকে ভুলতে পারবে না। সেই সেই স্বামী স্ত্রীর সম্পর্কটা কি আসলে বাংলাদেশের সাথে ছিল নাকি একটি নির্দিষ্ট দলের সাথে? একটি নির্দিষ্ট দলের সাথে ছিল। সেই দলেরও সব ব্যক্তির সাথে ছিল বলে আমি বিশ্বাস করতে চাই না, কারণ সেই দলের মধ্যে সবাই দেশ বিরোধী বা সেই পার্শ্ববর্তী দেশের পক্ষের মানুষ, এমনটি মনে আমি করি না। বরং একটি পরিবার, একজন ব্যক্তি তার ক্ষমতা লিপ্সায় গোটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অস্তিত্ব মাথা উঁচু করে বেঁচে থাকার যে লড়াই, সেটাকে আত্মসমর্পণ করেছিল তাদের কাছে। তো তারা তো চাইবেই বাংলাদেশ যেন মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। তারা তো চাইবেই তাদের যে এই যে আগ্রাসী আচরণ, রাস্তা ঘাট, নদী খাল যে দখল করার যে আগ্রাসী, বাংলাদেশের সীমানার ভেতর দিয়ে কোনো প্রশ্ন করা যাবে না ট্রেনে কি যাচ্ছে, ইন্ডিয়া থেকে ঢুকে আবার ইন্ডিয়াতে ঢুকবে, এই যে ভয়াবহ আগ্রাসী যে সুবিধাগুলা, তারা তো আতঙ্কিত যে দেশের তরুণ যুব সমাজরা জাগৃত হয়েছে। যাদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ তৈরি হবে, তারুণ্যের বাংলাদেশ, যাদের নেতৃত্বে তৈরি হবে মেধাবীদের বাংলাদেশ, এই মেধাবীরা বোঝে যে কিসে তাদের স্বার্থ, কিসে তাদের স্বার্থ হানি হয়। তো সেই জায়গায় যখন বুঝে গেছে, সেখানে কিন্তু পার্শ্ববর্তী দেশটি আতঙ্কিত। তারা বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে আমাদেরকে অস্থিতিশীল করতে চায়। কত বড় স্পর্ধা, কত বড় সাহস একটি স্বাধীন দেশের সীমানা পেরিয়ে বাংলাদেশে ঢোকার মতো হুমকি তারা দিতে চায়। কত বড় স্পর্ধা যে তারা তাদের একটি রাজ্য সরকারের প্রধান, তারা বলে পিস কিপিং মিশন এখানে আনতে হবে। কই ত্রিপুরাতে যখন আমার মেয়েদেরকে, মাদেরকে উলঙ্গ করে নির্যাতন করা হয়, তখন তো আপনারা পিস কিপিং এর কথা বলেন না।
বিহারে, আসামে যখন মানুষ হত্যা করা হয়, কই তখন তো আপনারা বলেন না। রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু এই বিষয়ে বলছে যে বাংলাদেশের চেয়েও আসলে শান্তিরক্ষী বাহিনীর যে কথা বলা হচ্ছে সবচেয়ে বেশি দরকার ভারতে এই মুহূর্তে। নিশ্চয়, আমি তো সে কথাটাই আপনাকে বলছিলাম যে এখন পর্যন্ত ত্রিপুরার অবস্থাটা কি, উলঙ্গ করে আমার মাদেরকে রাস্তায় হাঁটানো হচ্ছে, মিডিয়াতে তাদের মিডিয়াতে আমরা দেখেছি। কই সেখানে তো আপনি করেননি, পাখির মতো গুলি করে মানুষ হত্যা করছেন, আপনি তাদের সমর্থন করছেন। এতগুলো মানুষ যারা 1581 জন মানুষকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করলো কেন? একটা বৈষম্য বিরোধী বাংলাদেশ করার জন্য। কেন? মেধাবীরা চাকরি পাবে মেধার ভিত্তিতে, সেই আন্দোলনের জন্য। তখন সেগুলোকে আপনি উপেক্ষা করে আপনি শুধুমাত্র একটি দলের স্বার্থ হাসিল করার জন্য আপনি কাজ করছেন। গণঅভ্যুত্থানের পরপরই আমরা যেটি লক্ষ্য করছি যে ভারতীয় মিডিয়ায় সংখ্যালঘু নির্যাতনের একের পর এক বানোয়াট মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে, কিন্তু সংখ্যালঘুরা ভারতে কতটা নিরাপদ? একেবারেই নিরাপদ নয়, একেবারেই তো নিরাপদ। আপনি এই যে বর্তমান যে প্রধানমন্ত্রী, তাকে তো কসাই নামে ডাকা হতো, গুজরাটের কসাই হিসেবে। আমরা সেগুলো সমালোচনা করতে চাই না, মুসলমানদেরকে কিভাবে নিগৃহীত করা হয়েছে আমি সেই বিতর্কে না যে এখন পর্যন্ত বাংলাদেশকে বিশ্বাস করে, বাংলাদেশকে ধারণ করে, বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্বে আস্থাশীল কোনো একজন সংখ্যালঘু মানুষ কি বলেছে যে আমরা এখানে অনিরাপদ আছি? বলেনি তো। এবং আদৌ কি অনিরাপদ আছে? তারা তো মাথা উঁচু করে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একই বাজারে যাচ্ছে, একই মাঠে যাচ্ছে, একই মার্কেটে যাচ্ছে, একই অফিসে চাকরি করছে। কই তাদেরকে তো নিগৃহীত তো আমরা দেখি না, দেখিনি তো। তাহলে এই যে বানোয়াট যে একটি অপপ্রচার বা বানোয়াট প্রচার যে চলছে গোটা ভারতীয় মিডিয়া ব্যাপী, এই জন্য আজকে আমি সাধুবাদ জানাতে চাই এই বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাকে যে তিনি একটি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এবং সেই ডাকে সামিল হয়ে দেশের সকল শ্রেণী পেশার স্বাধীনতাকামী মানুষ, সার্বভৌমত্বের প্রতি বিশ্বাসী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছেন এবং তারা সরকারকে বলেছেন যে প্রত্যেকটি জেলায় জেলায় একটি সংহতি সমাবেশ হবে। সেই সংহতি সমাবেশে রাষ্ট্র, রাজনৈতিক দল, ছাত্র, সকল শ্রেণী পেশার মানুষকে ভ্রাতৃত্ববোধের কথা বলবে, ঐক্যতানের কথা বলবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের মূলোৎপাটন করার কথা বলবে। আমি তো মনে করি কি সাহসী সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নিয়েছেন। এই সাথে বিশেষ করে আমাদের দেশের বাংলাদেশের মিডিয়াদেরকে আপনারা যেভাবে ভূমিকা রাখছেন, সমস্ত মিডিয়া অন্তত এই অপপ্রচারে সোচ্চার ভূমিকা রাখবে, যেন ভারতীয় মিডিয়ার যে অপপ্রচার, সেই অপপ্রচার যেন ম্লান হয়ে যায় এবং সত্য যেন সারা বিশ্ব দেখে। সেই ভূমিকা রাখার জন্য আজকে বাংলাদেশের সমস্ত মিডিয়াকে আমি আহ্বান জানাচ্ছি। এই ধরনের অপপ্রচারের মধ্য দিয়ে বাংলাদেশে এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তারা যেন সফল হতে না পারে, তার জন্য গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছে, সরকারের সাথে আছে। সরকারকে আরো শক্ত অবস্থান নিতে হবে। আজকে প্রধান উপদেষ্টা, তাহলে আমরা ইতিমধ্যে ভারতের চরম বাড়াবাড়ি দেখলাম এবং সর্বনিকৃষ্ট উদাহরণ যদি আমরা বলি যে আগরতলায় সহকারী হাই কমিশনে হামলা হলো, যেখানে ভিয়েনা চুক্তির লঙ্ঘন। ভারতের বিরুদ্ধে এবার কি পদক্ষেপ নেবে বাংলাদেশ? দেখেন, ভারতের বিরুদ্ধে পদক্ষেপ সরকারের পক্ষ থেকে তো নিন্দা জানানো হয়েছে। আমি মনে করি যে আন্তর্জাতিক যে ভিয়েনা কনভেনশন যে ভঙ্গ করলো, আর এর সচিত্র প্রমাণাদি সহ জাতিসংঘ বা এই যে আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে সেগুলোর সামনে দালিলিক প্রমাণ সহ বাংলাদেশের উপস্থাপন করা উচিত। আজকে আইন উপদেষ্টা বলেছেন যে আমরা কারুর রক্তচক্ষুকে ভয় পাই না, কারুর পরাধীনতাকে মেনে নেব না। আমি মনে করি এটা কথার কথা হবে না, এটাকে বাস্তবায়ন করার জন্য সরকার যা যা করা দরকার তারা করবে। দেশবাসী কিন্তু সরকারের সাথে আছে, অন্তত ভারতের এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে। এটি আমি মনে করি বড় একটি ফোর্স, বড় একটি শক্তি এবং জাতিকে এই ঘটনার মধ্য দিয়ে আমি আবার একদিক দিয়ে ধন্যবাদও জানাতে চাই ভারতকে যে এ ধরনের অপপ্রচার যদি না করতো তাহলে আজকে যে সন্ধ্যার পরে যে দৃশ্যটা জাতি দেখলো সেই দৃশ্যটা হয়তো আমরা নাও দেখতে পারতাম। বরং এর মধ্য দিয়ে গোটা জাতি যেভাবে 71 সনে ঐক্যবদ্ধ হয়েছিল, 52-তে ঐক্যবদ্ধ হয়েছিল, 24-এ ঐক্যবদ্ধ হয়েছিল, 90-এ ঐক্যবদ্ধ হয়েছিল, 24-এর মাঝে এসে এই বিপ্লবের পরে আবারও ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়েছে এই স্বাধীনতার সংগ্রাম কে ভুলণ্ঠিত করার জন্য। যারা ষড়যন্ত্র করছে তাদেরকে চিরতরে মূলোৎপাটন করার জন্য আমি সাধুবাদ জানাই রাজনৈতিক দলকে, আমি সাধুবাদ জানাই সকল শ্রেণী পেশার মানুষকে, আমি সাধুবাদ জানাই সাংবাদিক সহ সমস্ত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াকে যে তারা জাতির সামনে জাতির বিবেক হিসাবে সত্য কথাগুলো প্রকাশ করছে। এই ধারাটা অব্যাহত থাকুক, এই ধারা অব্যাহত রাখুক। আমরা আছি সরকারের সাথে, দেশবাসী আছে সরকারের সাথে। অধ্যাপক ডক্টর হাসনাত আলী, আমরা দেখছি যে হাসিনার নতজন পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে বাংলাদেশ এখন প্রতিক্রিয়াশীল আচরণ করছে। এই বিষয়টিকে ভারত কিভাবে নিচ্ছে? দেখেন, ভারত যে ভালোভাবে নিচ্ছে না তার বহিঃপ্রকাশ নিয়েই তো আমরা এতক্ষণ কথাবার্তা বললাম।
যে ভারত তো সেখানে মাথা নোয়াচ্ছে না, বাংলাদেশ তো মাথা নোয়াচ্ছে না। বাংলাদেশ বলতে চাচ্ছে যে আমাদের তোমার সাথে বন্ধুত্ব থাকতে পারে। কারণ একটা জিনিস আপনি মনে রাখেন, বাংলাদেশ কি চাইলেই ভারতকে সরিয়ে আর একটা প্রতিবেশী ওখানে বসাতে পারবে? সম্ভব ঠিক না। একইভাবে বাংলাদেশ চাইলেই কি, এই ভারত চাইলেই কি বাংলাদেশকে সরিয়ে আর একটি প্রতিবেশী বসাতে পারবে? তাহলে আমি লড়াইয়ে যাব কেন? আমি তো বাংলাদেশ সব সময় একটি মর্যাদাগত সম্পর্ক মেনটেন করতে চাই ভারতের সাথে, কিন্তু ভারত যেটি করে সেটা তো মর্যাদার সম্পর্ক তৈরি করতে চায় না। তারা তো আমাদেরকে একটা এক ধরনের কি বলবো, যে একটা ডমিনেটিং উইল নিয়ে বা ডমিনেটিং অ্যাটিটিউড তাদের নিয়ে হেজিমনি সব প্রতিষ্ঠা সময় করতে তাদেরকে এই চেয়েছে। কাজগুলো করতে, সেটা তো দুঃখজনক। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমার স্বাধীন বাংলাদেশ, সেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামীদেরকেও তারা কখনো কখনো স্বীকার করতে চায় না। তারা বলে যে বাংলাদেশ স্বাধীন করে দিয়েছে নাকি তারা। আমার মা বোনেরা ইজ্জত দিল, আমার সন্তানরা, আমার বাবা মারা রক্ত দিল, লাল সবুজের পতাকা খচিত হলো। হ্যাঁ, স্বাধীনতা যুদ্ধে তাদের অবদান তো বাংলাদেশ স্বীকার করে, অস্বীকার করে না তাদের। কিন্তু এই অবদানের প্রতিদান কি আজকে এরকম যে বাংলাদেশের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করবে? বাংলাদেশের হাই কমিশন সেখানে কাজ করে, সেই অফিসে হামলা হবে, সীমান্তে সমস্ত ল্যান্ডপোর্টগুলো বন্ধ করে দেওয়া, আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়া হবে, আমাদের জাতীয় পতাকাকে পর্যন্ত অবমাননা অবমাননা করা করা হয়েছে। হয়েছে। এটা তো অস্তিত্বের প্রশ্ন প্রত্যেকটি বাংলা ভাষাভাষী মানুষের, বাংলাদেশিদের জন্য। আমি মনে করি ঐক্যবদ্ধ যে সিদ্ধান্ত আসবে আগামী দিনে, এটা জাতিকে পথ দেখাবে, এবং এই ঐক্যতানের মধ্য দিয়ে সকল ষড়যন্ত্র পরাজিত হতে বাধ্য। আমি রাজনৈতিক দলদেরকে শুধু অনুরোধ করতে চাই, আপনারাই দেশ পরিচালনা করবেন, আপনারাই দেশ শাসন করেছেন, আপনারাই স্বৈরাচার মুক্ত করেছেন, আপনারাই মায়ের ভাষা ফিরিয়ে দিয়েছেন। আপনারা দয়া করে জাতির এই ক্রান্তিকালে রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে উঠে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এই যে নতুন করে 1581 জন যে রক্ত দিল, যারা তাদের রক্ত নিল, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে নিরপেক্ষভাবে, সুষ্ঠুভাবে প্রকৃত অপরাধী, কোনো নিরপরাধ মানুষ যেন শাস্তি না পায়, কিন্তু প্রকৃত অপরাধী যারা খুন করলো, খুনের হুকুম দিল, তাদের বিচারের মধ্য দিয়ে জাতি কলঙ্কমুক্ত হবে। তারা এখন পর্যন্ত জাতির কাছে ক্ষমা চায়নি, তারা এখন পর্যন্ত জাতির কাছে ভুল স্বীকার করেনি, তারা এখন পর্যন্ত 1581 পরিবারের যে কান্না, সেই কান্নার কাছে তারা দুঃখ প্রকাশ করেনি। আমরা পাকিস্তানের সমালোচনা করি যে তারা এতগুলো মানুষ মেরেছে, কেন এখনো দুঃখ প্রকাশ করে না বাংলাদেশের কাছে? করা উচিত তাদের। তাহলে এখন নতুন করে যখন আওয়াজ উঠছে যে স্বৈরাচার 1581 জন মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করলো, যে পতিত সরকার, পলায়নকর সরকার আমার অজস্র মানুষকে পঙ্গুত্ব বরণ করতে হলো, যাদের কারণে, যারা চক্ষু হারালো, দৃষ্টি হারালো, তাদের বিচার হবে না, তাদের বিচার হবে না, তারা দুঃখ প্রকাশ করবে না, ক্ষমা চাইবে না, মাথা উঁচু করে ষড়যন্ত্র করবে। এই ষড়যন্ত্র শুধু ভারতেই কিন্তু হচ্ছে না, আমার দেশের মধ্যেও সেই পতিত সরকারের দোসররা এখনো রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনে আসীন থেকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে কিনা তা আমি গোয়েন্দা সংস্থাকে অনুরোধ করবো একজন শিক্ষক হিসেবে, যে দয়া করে আপনারা খতিয়ে দেখুন। দেশটা আমাদের, দেশটা আমাদের, আমাদের সন্তানদের, এই দেশটাই আমরাই বসবাস করব, এই দেশটা আমরা গড়েছি। অতএব সেই আমাদের দেশে ভেতর থেকে অন্য দেশের মদত তুষ্ট হয়ে আমার শান্তি ঐক্য বিনষ্ট করবে, সেটি তো হতে দেওয়া যায় না, হওয়া উচিত নয়। সেক্ষেত্রে সরকারের সকল উদ্যোগে দেশবাসী পাশে থাকবে, এইটুকু বিশ্বাস আমি ছাত্র জনতার প্রতি রাখতে চাই। আমরা আজ সকলে ঐক্যবদ্ধ, জাতীয় ঐক্য গঠন হলো, ভারতের কাছে কি বার্তা গেল? না, নিঃসন্দেহে বার্তা তো যাবে এবং গিয়েছে, এবং বার্তা যাবে এবং গিয়েছে, এবং আপনি দেখেন যে এখান থেকে ভারত ষড়যন্ত্র থামাবে এমনটি ভাবার কোনো কারণ নেই। তবে আমরা যত ঐক্যবদ্ধ হব তত তারা হাত গুটিয়ে নেবে। দেখেন গতকালকে সম্ভবত ভারতীয় হাই কমিশনার বলেছেন যে একটি ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিনের সম্পর্ক আমরা নষ্ট করতে চাই না। তার মানে কি একটা মেসেজ যে আমরা ঐক্যবদ্ধ হচ্ছি, আমরা এক জায়গায় আসছি, বা এই ধরনের কর্মকাণ্ডকে আমরা পছন্দ করছি না, এই ধরনের মিথ্যাচারকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। তো এটি যত প্রকট হবে তত কিন্তু তারা পেছনে হটে যেতে বাধ্য হবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, যে আমরা যেন কোনো ষড়যন্ত্রে পা না দিই, আমরা যেন নিজেদেরকে বিপ্লবী সাজাতে যে সংখ্যালঘুদের বাড়ি ঘর বা কোনো সম্পদ সেখানে যেন আমরা হাত না দিই, যদিও দেওয়া হচ্ছে না, আমরা যেন হাত না দিই। আমরা যেন নিজেরা কোনো বিভেদে না জড়াই। আমরা নিজেরা যদি বিভেদে জড়াই, তারা কিন্তু ষড়যন্ত্রকারীরা কিন্তু সুযোগ নেবে। আর আমি সরকারের কাছে শুধু এতটুকু অনুরোধ করব, যে ষড়যন্ত্রকারীরা যেহেতু ষড়যন্ত্র প্রতিনিয়ত করছে, বিভিন্ন দাবিলিক সৃষ্টি করে রাজপথে দখল করে রাখা হচ্ছে, আমি একটা অনুরোধ বোধহয় আজকে করতেই পারি, যে প্রত্যেক দিন শাহবাগের মোড়ে কেন
অবরোধ থাকবে, কেন প্রেস ক্লাবে অবরোধ থাকবে? সরকার মহোদয়ের কাছে অনুরোধ করব যে ঢাকার এমন একটি জায়গা নির্দিষ্ট করে দেন, সেই নির্দিষ্ট জায়গায় তারা প্রত্যেক দিন গিয়ে একটা রুটিন করে যে আজকে অমুক লিগ, কালকে তুমুক লিগ, অমুক দিন দাবি, এটা ওটা, আপনারা সেখানে ডেমনস্ট্রেশন করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু দিনের পর দিন রাজপথ দখল করে ব্যাহত করবে। 18টি বৎসরে যারা দাবি নিয়ে একটি কথা বললো না, 18 বৎসরে যারা ছাত্র হত্যার বিরুদ্ধে কথা বললো না, 18 বৎসর যারা কোনো দাবি দেওয়া সামনে আনলো না, তারা আজকে ভিন্ন রূপে ভিন্নভাবে, আমি তাদের দাবিকে অগ্রাহ্য করছি না, তাদের দাবিকে আমি অযৌক্তিক মনে করছি না। যদি ধরেও নিই সব দাবি যৌক্তিক, তাহলে এই 3 মাসের একটি সরকারকে এতভাবে চাপ দিয়ে রাস্তাঘাট বন্ধ করে। অধ্যাপক ডক্টর হাসানাত আলী, যে এই মাত্র 3 মাসের সময় পরিক্রমায় কেন আসলে দেশ কার উস্কানিতে হঠাৎ বায়না ঘরে পরিণত হলো? না, এটা কার উস্কানি? তো উস্কানি একটাই, স্বৈরাচার যারা গত 15 বছরে যোগ্যতা না থাকা সত্ত্বেও যোগ্যদেরকে সরিয়ে দিয়ে পদায়ন হয়েছে, পুলিশ বাহিনীকে একটা দানবের বাহিনীতে পরিণত করা হয়েছে, রাষ্ট্র আর্থিক ব্যবস্থাকে লুটেরাদের ব্যবস্থা তৈরি করা হয়েছে। মাসে 2 লক্ষ কোটি টাকা পাচার হওয়া একটা দেশ থেকে কল্পনা করা যায়? আপনি কি চোখে দেখবেন কোনোদিন আপনার জীবদ্দশায় বৈধভাবে 2 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে প্রত্যেক মাসে? এই যে যারা দুর্বৃত্তায়ন তৈরি করেছিল, তাদের দোষরা কি এখানে নেই? আছে তো। তারা বিভিন্নভাবে চাচ্ছে। আমি সরকারকে অনুরোধ করব, দেশ যেহেতু ঐক্যবদ্ধ, সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ, আমার ছাত্ররা সজাগ এবং পাহারা দিচ্ছে, তাদের বন্ধুর লাশকে কবরে রেখে এসে, তাহলে এই শক্তিকে কাজে লাগিয়ে আপনারা দয়া করে সমস্ত অপশক্তিকে কঠিন হাতে দমন করে নির্বাচনে যে রোডম্যাপ, সেটি যদি আপনারা ঘোষণা করেন। উপদেষ্টা মাহফুজ আলম যেমনটি বলেছে, জুলাই অভ্যুত্থানকে জঙ্গি হিন্দু বিরোধীদের ক্ষমতা গ্রহণ হিসেবে দেখানোর চেষ্টা করছে ভারত। আন্দোলনকে ভিন্ন দিকে নিয়ে আসলে ভারত কিভাবে লাভবান হচ্ছে? আমি আপনার কাছে প্রশ্নটি রাখছি, একটা বিরতির সময় হয়েছে। দর্শক, যেটা স্যার নিবেদিত দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন যেটা স্যার নিবেদিত দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর হাসানাত আলী, যে আলোচনায় আমরা ছিলাম, জুলাই অভ্যুত্থানকে জঙ্গি হিন্দু বিরোধীদের ক্ষমতা গ্রহণ হিসেবে দেখানোর চেষ্টা করছে ভারত, বলেছেন উপদেষ্টা মাহফুজ আলম। কেন গণঅভ্যুত্থানের এই ঐতিহাসিক অর্জনকে ভারত স্বীকৃতি দিতে চাইছে না? এটি তো খুবই স্বাভাবিক যে তারা গত 18 বছর যে পরিমাণ সুযোগ সুবিধা বাংলাদেশ থেকে গ্রহণ করেছে বা পেয়েছে, সেটাকে তো রাতারাতি ভুলে যাওয়া খুব কষ্টকর। তারা 2014 সনে আওয়ামী লীগকে ভোটারবিহীন নির্বাচনে সমর্থন দিয়েছে। বিনিময়ে কি নিয়েছে? আমার রেলপথ, আমার রাজপথ, আমার পোর্ট, ইভেন 7 সিস্টারে আমার দেশের নদী ভরাট করে বাংলাদেশ দিয়ে তাদের ট্রাক চলে গেছে। আমরা কি শুনেছিলাম? আব্দুল মাল আব্দুল মঈন শুনিয়েছিলেন যে আমরা যদি ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্ট দিই, আমার দেশ নাকি সিঙ্গাপুর হয়ে যাবে। আপনি কি বলতে পারবেন? এই আমার দেশের রাস্তাঘাট কালভার্ট সব নষ্ট করে দিয়ে গেল ভারতীয় বড় বড় ট্রাক। কত টাকা আমরা পেয়েছি ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্টের মাধ্যমে? আদানির কাছ থেকে যে অসম বিদ্যুৎ চুক্তির মধ্য দিয়ে আমাদেরকে দাসত্বে পরিণত করা হলো, কাউকে কিছু না জানিয়ে। এগুলো ইন্ডিয়ায় কম কিছু? তারা তো আতঙ্কিত যে একচেটিয়া বাংলাদেশকে তাদের কদর রাজ্যে পরিণত করেছিল। সেখান থেকে তারা তো ভীত যে এই তরুণ প্রজন্মের হাতে যদি দেশ যায়, বা স্বাধীনতাকামী মানুষের হাতে যদি রাষ্ট্র পরিচালনার ক্ষমতা যদি যায়, তাহলে তারা তো এই সুবিধা নাও পেতে পারে। সেজন্য তারা তো একেবারেই উদ্বিগ্ন হয়ে গেছে, অপপ্রচারে বা একেবারে সর্বোচ্চ শক্তি নিয়োগ করেছে। কখনো মমতা ব্যানার্জি বাংলাদেশের বিপক্ষে কোনো কথা বলতো না। কেন বলল? তার মানে গোটা দেশটাই একটা এক রকমের অপপ্রচারে লিপ্ত হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে। সেই অপপ্রচারের একমাত্র কারণ, দেশকে হয়তো ভবিষ্যতে শোষণ করা তাদের পক্ষে আর কখনোই সম্ভব হবে না, এই আতঙ্ক থেকে এই কাজটি করছে তারা। কারণ আরেকটা জিনিস হলো ইসলাম ফোবিয়া। এই আওয়ামী লীগ তো ইসলাম ফোবিয়া দিয়েই তো সারা বিশ্বকে একটা কি ক্যামোফ্লেক্স তৈরি করে রেখেছিল, একটা কাঁচের দেয়াল তৈরি করে রেখেছিল, বাংলাদেশ জঙ্গি নাটক তৈরি করা, অযথা একটা বাড়ি ঘেরাও করে 5 জন জঙ্গিকে উদ্ধার করা, 2 জনকে গুলি করা। এই যে জঙ্গি নাটক যেগুলো তৈরি করা, সেই নাটক তৈরি করে সারা বিশ্বকে অন্ধকারে রাখা হয়েছিল। সেখান থেকে তো সুবিধা নিয়েছে ক্ষমতায় থাকার বন্দোবস্ত করা। নির্বাচনের নামে 3বার ক্ষমতার মেয়াদকে দীর্ঘায়িত করেছে তারা। একটা পরিবারের 41 জন পার্লামেন্ট মেম্বার, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার, একজন মন্ত্রীর 600-400 করে বাড়ি, মাসে 2 লক্ষ কোটি টাকা করে পাচার। এই যে বাংলাদেশটা একটা লুটেরাদের স্বর্গরাজ্যে পরিণত করেছিল, সেটাকে নিঃশর্তভাবে সমর্থন দিয়ে সহযোগিতা করেছে সেই পার্শ্ববর্তী দেশটি।
কিভাবে এরশাদ ইলেকশনে দাঁড়ায়নি, নমিনেশন সাবমিট করেনি, তাকে গল্ফ মাঠ থেকে ধরে নিয়ে যে সিএমএসে ভর্তি করে নির্বাচনকে জায়েজ করা হলো। কিভাবে 2024-এ জিএম কাদের সাহেব এখন অনেক কথা বলছেন, স্বৈরাচারের দোষর, অনেক ভালো ভালো কথা বলছেন, মানুষ বিশ্বাস করে না। তাদের জন্য কাদের সহযোগিতায়? সেই তো সহযোগিতায় 1/11-এর পরে আপনি প্রণব বাবুর বইয়ে আপনি দেখেছেন যে কিভাবে শেখ হাসিনাকে সহযোগিতা করা হয়েছে, কিভাবে এই দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার জন্য সেনাবাহিনীকে কিভাবে সহযোগিতা করেছেন, এগুলো আমরা জানি তো। সেটি তারা ভাবছে যে যেভাবে তরুণ সমাজ জাগ্রত হয়েছে, সকল শ্রেণী পেশার তরুণ সমাজ, সেই জায়গাতে এই সুবিধাগুলা, অসম সুবিধাগুলা শুধু নিলাম, কিছুই দিলাম না, এরকম একটি অবস্থায় যে বাংলাদেশকে নিয়ে যাওয়া হলো, সেটি তো তাদের জন্য ভোলা খুব কষ্টকর। এই জন্য তারা যেখানে ইসলাম ফোবিয়া লাগানো দরকার লাগাচ্ছে, যেখানে সংখ্যালঘু লাগাচ্ছে সেখানে সংখ্যালঘু লাগাচ্ছে, এবং তারা একের পর এক অপপ্রচার করেই যাচ্ছে। এবং তাদের মিডিয়া একটা প্রতিবেদন আমরা দেখলাম যে দাবি করা হচ্ছে চট্টগ্রাম হাতছাড়া হবে বাংলাদেশের। এটি মেইন স্ট্রিম মিডিয়া আসলে কিভাবে এমন তথ্য প্রচার করতে পারে? না, কোনো সাংবাদিকতার নীতিমালা বা এথিক্স মেনটেন করছে না ইন্ডিয়ান ভারতীয় মিডিয়াগুলো, কোনো কিচ্ছু না। তারা একেবারেই, আমি কি বলবো, যে একবারে এটা মানে মোটিভেটেডলি তারা এই সমস্ত অপপ্রচারগুলো করছে। আপনার একটা যে মনে থাকার কথা, যে সেটা হলো যে পতিত সরকারের প্রধানমন্ত্রী তিনি ক্ষমতার আগে বলছিলেন যে বিদেশি একটি দেশ নাকি পার্বত্য চট্টগ্রাম নিয়ে আলাদা একটি রাষ্ট্র করার জন্য ষড়যন্ত্র করছে। আপনার মনে থাকবার কথা, ভোটের আগ দিয়ে। আমি সেটা রাজি হইনি বা রাজি হচ্ছি না, সেই জন্য তারা দেখতে পাচ্ছে না। এখন নতুন করে ভাবতে মনে হচ্ছে যে তাহলে কি এই ষড়যন্ত্রের মূল কারিগর উনি ছিলেন? আজকে ভারতীয় মিডিয়া ভারতে বসে থেকে একটি পতিত সরকারের প্রধানমন্ত্রী কি করে স্টেটমেন্ট করতে পারে, বক্তৃতা দিতে পারে, তারপর রাষ্ট্রবিরোধী বা দেশবিরোধী কাজকাম করতে পারে, এটা তো অবিশ্বাস্য। ভারতীয় মিডিয়া কেন আওয়ামী লীগের মুখপাত্র হয়ে কাজ করছে? কারণটা খুব সোজা। আপনার এই মিডিয়া কি ভারতে বসে দেখা যায়? দেখা তো যায় না। আমি আপনি তো ভারতের মিডিয়াগুলা পুরো আকাশটাকে অবারিত করে দিয়েছি আমরা তাদের জন্য। আপনি বন্ধ করে দেন কালকে এই সমস্ত অপপ্রচারের বিরুদ্ধে। আমি তো দাবি জানাচ্ছি যে সমস্ত মিডিয়া আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিভেদ সৃষ্টি করতে চায়, সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়, আমার স্বাধীনতা সার্বভৌমত্বকে অখণ্ডতাকে নষ্ট করতে চায়, বন্ধ করেন সম্প্রচার আইনে। নিশ্চয়ই এই ধরনের কথা বলা থাকার কথা। সেই আইনের মধ্যে নিয়ে এসে আপনি বন্ধ করেন, দেখেন সব সোজা হয়ে যাবে। কিন্তু আপনি যদি আপনার অবস্থানটা যদি শক্ত না করেন, আজকে আমি সাধুবাদ জানাতে চাই প্রধান উপদেষ্টা। উনি বলছেন যে পুলিশ বলেছিল যে একটা মারি চারটে দাঁড়ায়, উনি আজকে বলেছেন যে এখন থেকে একটা মারলে 40টা দাঁড়াবে। আমি দেখতে চাই যে আগামীকাল সকাল থেকে এটি আমার দেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় কর্মকর্তা, কর্মচারী, আইন শৃঙ্খলা বাহিনী, সাধারণ মানুষের মধ্যে এই স্পিরিটটা তো আছে। নিশ্চয়ই উনি জেনেই এই কথাটি বলেছেন। আমরা কোনো বিভেদ চাই না, সংঘাত চাই না, আমরা শান্তি চাই। সেই শান্তি প্রতিষ্ঠিত করার স্বার্থে যদি কেউ অশান্তি ইচ্ছাকৃতভাবে তৈরি করে আমার স্বাধীনতাকে ভুলণ্ঠিত করতে চায়, তাহলে ওই জিনিসটাই যেটা উনি বলেছেন সেটি করার জন্য কিন্তু মানুষ তৈরি আছে। সেটাকে সরকারকে কাজে লাগাতে হবে। এবং আমি আবারও বলি যে দয়া করে অন্তর্বর্তীকালীন সরকারের একটি রোড ম্যাপ ঘোষণা করা উচিত, যাতে মানুষ সেই রোড ম্যাপের উপরে আস্থা রেখে সরকারের কাঁধে কাঁধ মিলিয়ে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পরপরই আমরা দেখেছি যে নানামুখী ষড়যন্ত্রের মধ্য দিয়ে কিন্তু তাকে যেতে হয়েছে। আমরা দেখেছি জুডিশিয়াল কুয়ের চেষ্টা করা হয়েছে, সেক্রেটারিয়েট কুয়ের চেষ্টা করা হয়েছে, শ্রমিক অসন্তোষ, সেই সঙ্গে আমরা দেখেছি পাহাড়ে অশান্তি এবং নানা দাবি দেওয়ার বায়নাঘর তো আমরা দেখছি। সেই জায়গা থেকে সকল ষড়যন্ত্র রুখে দিতে এই মুহূর্তে আমরা কতটা সক্ষম? এতদিন পর্যন্ত তো আমরা খুব অসফল হয়েছে এমনটি বলার কথা নয়, বরং আপনি যে সমস্ত ষড়যন্ত্রের কথা বললেন প্রত্যেকটি ষড়যন্ত্র এটি দমন করা সম্ভব হয়েছে। একেবারে ইলিমিনেট করে দেওয়া গেছে আমি বলবো না, দমন করা বা প্রশমিত করা গেছে। তবে শুধু প্রশমতা করলেই হবে না। আমি যে বললাম যে রাজপথে দিনের পর দিন এসে আপনি দাবি জানাবেন, 18 বছর দোসর হয়ে থাকলেন, আপনি যান না, একটা নির্দিষ্ট মাঠ তৈরি করে দেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। আমি অনুরোধ করবো আজকে এখান থেকে যে একটা ময়দান তৈরি করে দেন, সেখানে তারা পালাক্রমে ওই আমেরিকায় বা উন্নত বিশ্বে আমরা দেখি যে জনসভা করতে হলে নির্দিষ্ট একটা জায়গায় যেতে হয়, যেখানে সেখানে দাঁড়ানো যায় না। অন্তত অধ্যাদেশ জারি করে, আইন প্রয়োগ করে, জনগণের স্বার্থে শক্ত হয়ে এই কাজটি যদি করা যায়, নগরবাসী কিন্তু শান্তি পাবে এবং নগরবাসী সাধুবাদ জানাবে এবং নগরবাসী আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পাশে দাঁড়িয়ে তাদের দুর্ভোগ লাঘবে অবদান রাখার জন্য তারা কৃতজ্ঞ চিত্তে সরকারকে সহযোগিতা করবে। সেটি করা উচিত।
গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পরাজয় হয়েছে, কিন্তু গণতন্ত্রের বিকাশ কতটা ঘটেছে সেই আলোচনাটি আমরা করতে চাই। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, জেরুজালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুজালেম নিবেদিত দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর হাসানাত আলী, যে আলোচনায় আমরা ছিলাম, বাংলাদেশের গণতন্ত্রের যাত্রায় বারবার আমরা দেখেছি যে হোঁচট খেতে হয়েছে। কখনো আমরা গণতন্ত্রের মোড়কে দেখেছি স্বৈরতন্ত্র, কখনো দেখেছি একনায়কতন্ত্র। ফ্যাসিবাদের পরাজয় হলো গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, কিন্তু গণতন্ত্রের কতটা বিকাশ আমরা ঘটাতে পারলাম? দেখেন, আপনাকে একটা কথা বলি যে গণতন্ত্রের বিকাশের পথে কিন্তু আমরা হাঁটছি। দেখেন, যেটা এই মুহূর্তে যে পাবলিক পারসেপশন, যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে মাঠের যে বিরোধী দল, যাদেরকে গত 18 বছরে নির্বাচনী পথে হাঁটতে দেওয়া হয়নি, তারা ক্ষমতায় আসবে বলে মানুষ মনে করে, সেই দলটি ক্ষমতায় আসার আগেই বা এই জুলাই আগস্টের বিপ্লবের আগেই তারা ঘোষণা করেছে যে একজন ব্যক্তি পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হবেন না, রাষ্ট্রপতি হবেন না। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার যে আকাশচুম্বী ভারসাম্যহীনতা, সেটাকে ভারসাম্য রক্ষা করা হবে। সংবিধানে সরকারি দলের সংসদ সদস্যরা তার দলের বিপক্ষে ভোট দিতে পারেন না, রহিত করা হবে। এই যে মোটা দাগে যে সংস্কারগুলো এবং যে বলা যে নির্বাচনী ব্যবস্থাটাকে একেবারেই নিরপেক্ষ করে দেওয়া, যে নির্বাচনকালীন সরকার যে নামেই হোক না কেন তারা কোনো দলীয় সরকারের অধীনে কাজ করবে না, এটি প্রকাশ্যে ঘোষণা দেওয়া, এগুলো কিন্তু মুক্ত গণতন্ত্র চর্চার একটি সুবাতাস বলে মনে করি, যেটা এই 24-এর বিপ্লবের মধ্য দিয়ে জাতি দেখতে পাচ্ছে। এবং এই যে ছাত্র জনতা বা মানুষের যে আকাঙ্ক্ষার জায়গা, সেই আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রেখে দেশের প্রায় অধিকাংশ রাজনৈতিক দল তারা যে সুপথে পরিচালিত হওয়ার যে অঙ্গীকার করছে, সেটি গণতন্ত্রের জন্য সুবাতাস। শুধুমাত্র কাজটি হলো যে এই অন্তর্বর্তীকালীন সরকার মোটা দাগে কিছু কিছু জায়গায় সংস্কার করে যে নির্বাচন কমিশন গঠন হয়েছে, সেই নির্বাচনের কমিশনের মধ্য দিয়ে তাদের তো অসফল হওয়ার কিছু নাই। কারণ এই বর্তমান নির্বাচন কমিশনের কারো কোনো খায়েশ নাই বা কোনো অভিসন্ধি নাই যে অন্য কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় বসাবে। অন্তর্বর্তীকালীন সরকার তারাও একেবারেই সবার কাছে বিশ্বাসযোগ্য এই ভিত্তিতে ভেবে যে তাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নাই, মানুষ বিশ্বাস করতে চায়। এবং আমি মনে করি নাইও তাদের কোনো রাজনৈতিক এজেন্ডা। তাদের এজেন্ডা হলো এই 24-এর বিপ্লবের মধ্য দিয়ে দেশে একটি সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করা, সুষ্ঠু বিচার ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করা, মেধাভিত্তিক প্রশাসন তৈরি করা, শিক্ষাঙ্গনে অস্ত্রের ঝনঝনানি বন্ধ করা, একদলীয় ছাত্র রাজনীতির রোষানল থেকে বা রাজনীতি থেকে ছাত্র সমাজকে রক্ষা করা, মেধাবীদের বাংলাদেশ তৈরি করা। এগুলো তো চেতনা সৃষ্টি হয়েছে রাজনৈতিক দলের মধ্যে, আমাদের মধ্যে হয়েছে। আমাদের বিধ্বস্ত নির্বাচনী ব্যবস্থা দিয়ে আসলে কতটুকু গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব? আমি তো মনে করি না যে বিধ্বস্ত নির্বাচনী ব্যবস্থায় আগামীতে নির্বাচন হবে। বিধ্বস্ত নির্বাচনী ব্যবস্থাকে সংস্কার করে একটি মোটা দাগে একটি সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থার ভিত তৈরি করার জন্য কাজ করছে সরকার। নির্বাচনী সংস্কার কমিশন কাজ করছে। আজকে অনেক রাজনৈতিক দল কিন্তু তাদের সুপারিশগুলো তুলে ধরেছে, সেই জায়গা থেকে কতটুকু বাস্তবায়নযোগ্য? লিখিত, এই যে আমি বললাম যে মোটা দাগে বৃহৎ দল বিএনপি, তারা বলেছে পরপর 2 বার কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, খুব সহজেই গ্রহণ করা যায়, অত্যন্ত জনপ্রিয়। তারা যেটা জনগণ যে দাবিটা করে যে এক ব্যক্তি যদি পরপর অনেকবার ক্ষমতায় থাকে তিনি অটোমেটিক্যালি স্বৈরাচার হয়ে যায়, সেই সুযোগটা তো বন্ধ করে দিচ্ছে একটি উপরাষ্ট্রপতি উপপ্রধানমন্ত্রী পদ তৈরি করা হচ্ছে। এবং আমি মনে করি যে আরো যদি কিছু সংস্কারের জায়গা থাকে এবং সেই সংস্কারগুলো কিন্তু কনস্ট্রাকটিভ, কেউ বিরোধিতা করছে না, বরং এর সাথে কেউ নতুন করে যোগ করছে, ভালো খবর। এগুলা সংযোজিত করে খুব দ্রুত সময়ের মধ্যে আমি শুধু এতটুকু বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার কি করতে চায়, কিভাবে করতে চায়, সে ধরনের যদি একটি রোডম্যাপ দিয়ে যদি সামনের পথ চলাটা সরকার শুরু করে, তাহলে বোধহয় সবচেয়ে ভালো হয়। মানুষ জানতে পারে, মানুষ বুঝতে পারে, মানুষের একটা আস্থার জায়গা তৈরি হয় যে নির্বাচনটা কবে হচ্ছে। কারণ আপনি যতই বলেন না কেন, নির্বাচিত সরকারের চেয়ে ভালো কোনো ব্যবস্থা তো হতে পারে না। এটি একটি বিশেষ সরকার, বিশেষ ব্যবস্থার সরকার, বিশেষ ঘটনার প্রেক্ষিত সরকার। কিন্তু জনগণের ভোটে যখন সাংবিধানিক অধিকার অনুযায়ী জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, জনগণের প্রত্যক্ষ মালিকের প্রকৃত বা প্রত্যক্ষ প্রকৃত ভোটের মধ্য দিয়ে
তখন সেই সরকারের জনগণের কাছে যে দায়বদ্ধতা থাকে সেটাই কিন্তু ডেমোক্রেসির বিউটি, সেটি ফিরে আসবে এবং এই সরকার সেই লক্ষ্যেই কাজ করছে। অধ্যাপক ডক্টর হাসানাত, আপনি ডেমোক্রেসির বিউটির কথা বলছিলেন, কিন্তু গণ অভ্যুত্থানের নেতারা কিন্তু বলছে শুধুমাত্র নির্বাচনের জন্য আসলে গণ অভ্যুত্থান ঘটেনি, এতগুলো মানুষ প্রাণ দেয়নি, সংস্কারটাকেই তারা গুরুত্ব দিচ্ছে। নির্বাচিত সরকার যে আসলে সবগুলো সংস্কার করবে সেই নিশ্চয়তা আমরা কোথা থেকে পাবো? আমি আপনাকে বলি যে এটা ছাত্ররা সঠিক বলছে, একসাথে তো রাজনৈতিক দলগুলোর কোনো বিরোধ নাই, তারাও বলছে যে আপনারা সংস্কারগুলো করুন এবং একটি যৌক্তিক সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থাপনা, একটি সুষ্ঠু বিচার ব্যবস্থা, একটি সুষ্ঠু আইন শৃঙ্খলা বাহিনী যেন এই নির্বাচন কন্ডাকে সহযোগিতা করতে পারে নির্বাচনী কমিশনকে, সেরকম সংস্কার করেই তো নির্বাচন চাচ্ছে, বিরোধ তো আমি দেখি না। আমরা যদি বিগত সময়ের উদাহরণ টেনে বলি যে আমরা বিগত সময়ে দেখেছি যে ক্ষমতার পালাবদলের সাথে সাথে সংস্কারের নানা উদ্যোগও কিন্তু নাকচ করে দিয়েছে নির্বাচিত সরকার। দেখেন, এই যে আমি আপনাকে বললাম না যে নির্বাচিত সরকার যারা হবে বলে মানুষ মনে করছে বা আমরা যারা ধারণা করছি, তারা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখিত দিচ্ছে বারবার। তাদের 31 দফার দিন বদলের যে 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 বিষয় লেখাটা যাচ্ছে, সেই 31 দফা ঘোষণা করেছে, তারা কনফারেন্স করেছে, বিশ্ববাসীকে দিয়েছে। ভুলে গেলে চলবে না, যদি সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা হয় আর আপনি যদি আপনার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করেন, জনগণ সিদ্ধান্ত নিতে ভুল করবে না। ধন্যবাদ জানাচ্ছি। এটি কিন্তু বড় ধরনের একটা থ্রেট রাজনীতিবিদদের জন্য। ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর হাসানাত আলী। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে, দর্শক এখানেই শেষ করছি জেরুসালেম নিবেদিত দেশ প্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।